ওকে, লিসেনিং পার্ট 4 এবং পার্ট 1 এর মধ্যে একটা মিল আছে। লিসেনিং পার্ট 1 এও গেপ ফিলিং আসে এবং 2 তেও গেপ ফিলিং আসে। তবে তার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে লিসেনিং পার্ট 1 এর ক্ষেত্রে আপনাকে কিন্তু মাঝখানে একটা বিরতি দেয়া হয়। হয়তো ১ম এ হচ্ছে আপনি ১ থেকে ৩ বা ১ থেকে ৪ টা কোয়েশ্চেন আনসার করবেন। তারপর বিরতি দিবে। তারপর পরবর্তী কোয়েশ্চেন পড়ার জন্য বলবে। তারপর আবার অডিও প্লে হয়। মানে মাঝখানে একটা ইন্টারভ্যাল থাকে। কিন্তু লিসেনিং পার্ট 4 এ কোন ধরনের কোন ইন্টারভ্যাল থাকে না। অর্থাৎ কোন বিরতি থাকে না। তো এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জেসটা। তো চ্যালেঞ্জেস কেন? কারণ আপনি যদি চিন্তা করেন, ধরেন আপনার অডিওটা রান হচ্ছে, অডিও প্লে হচ্ছে। ইন দ্যা মিন টাইম আপনি আসলে আনসারটা ফেলে আসছেন না আনসার সামনে আসতেছে, সেটা কিন্তু বোঝা অনেক টাফ হয়ে যায় যদি অডিওটা কনস্ট্যান্টলি প্লে হতে কন্টিনিউয়াসলি প্লে হতে থাকে। তো সেক্ষেত্রে আসলে আনসার কোন জায়গায় আছে এবং আনসারটা কি হতে পারে, এখানে প্রচন্ড পরিমাণ প্রেশার থাকে। এবং এই পার্টটা পার্ট 4 অর্থাৎ একবার শেষের দিকে হওয়ার কারণে আমাদের ধৈর্যের বাঁধও দেখা যায় শেষের দিকে খুব চরমে চলে যায়। কারণ ১ম দিকে আমাদের মনোযোগ অনেক বেশি থাকে এবং শেষের দিকে মনোযোগ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পার্ট 4 এমন একটা পার্ট, যে পার্টে দোষে ১০ ও তোলা সম্ভব, আবার একটু স্লিপ হওয়ার কারণে দোষের মধ্যে ২-৩ চলে আসতে পারে। তো চেষ্টা রাখবেন যে পার্ট ৪ এর মধ্যে আমি যে ২ টা স্ট্র্যাটেজি বলব, যে ২ টা টেকনিক বলব বা ২ টা বিষয় বলব সেগুলো মাথায় রাখার জন্য। এবং আমাদের পার্ট 4 হচ্ছে একটা মনোলগ। অর্থাৎ এখানে একটা লেকচার থাকবে। একজন লেকচারার উনি কোন একটা টপিকের উপর একটা বক্তব্য প্রদান করবেন। একাডেমিক লেকচার। সো এক্ষেত্রে লেকচারার কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। এই লেকচারার ব্রিটিশ হতে পারেন, হয়তো আমেরিকান, অস্ট্রেলিয়ান হতে পারেন। সো ইন দোজ কেসেস আপনার খেয়াল রাখা লাগবে যে নিউজিল্যান্ডের মধ্যে একটা সেন্টেন্সকে কিভাবে প্রোনাউন্স করে, বা কানাডার মধ্যে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডকে কিভাবে প্রোনাউন্স করে, এবং তার একটা সেন্টেন্সে তার একটা সেন্টেন্সের কানেকশন কিভাবে তৈরি করে, কোন ধরনের ভোকাবুলারি ইউজ করে, এরকম ভেরিয়াস টাইপস অফ অ্যাকসেন্ট সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া নিতে হবে। ইন কেস আপনি ধরেন জাস্ট ব্রিটিশ অ্যাকসেন্ট নিয়ে আপনি আ পড়াশোনা করছেন বা যে শুধুমাত্র ব্রিটিশ অ্যাকসেন্ট শুনে আপনি অভ্যস্ত। হঠাৎ করে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট দিয়ে দিল। অস্ট্রেলিয়ান কিন্তু অনেক টান দিয়ে কথা বলে। সো সেক্ষেত্রে আপনার কিন্তু ধরতে অনেক কষ্ট হবে। তো চেষ্টা রাখবেন যে যখন আ লিসেনিং এর প্র্যাকটিস করবেন, হয়তো আপনারা অনেকে নিউজ চ্যানেল শুনে থাকেন লিসেনিং এর প্র্যাকটিস করার জন্য। কেউ হয়তো, আমি আপনাদের ক্লাসের ১ম দিকে শার্লক হোমস এর কথা বলছিলাম। শার্লক হোমস হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। এরকম ডিফারেন্ট টাইপস অফ অ্যাকসেন্ট নিয়ে আপনারা আইডিয়া নেয়ার চেষ্টা করবেন এবং ওইটার সঙ্গে ইউজড টু হবেন, অভ্যস্ত হয়ে যাবেন। এবং মনে রাখবেন যে এখানে কিন্তু আপনার নলেজ এবিলিটি কিন্তু তারা চেক করতেছে না। এখানে জাস্ট চেক করছে যে আপনি পয়েন্ট ধরতে পারেন কিনা একটা লেকচারের মধ্যে। ধরেন একটা লেকচারের মধ্যে একজন লেকচারার কি করলেন, একটা গাছের ৩ টা বৈশিষ্ট্য বললেন। তো ২ টা বৈশিষ্ট্য হয়তো আপনার কোয়েশনে দেয়া থাকবে, একটা জায়গায় ব্ল্যাংক রাখা আছে। তো ওই ব্ল্যাংক জায়গায় কি বসবে সেটা ওই লেকচার থেকে আপনার শুনে ওই জায়গায় বসাতে হবে। তো মূলত যদি আপনার কেউ দেশের বাহিরে পড়াশোনা করতে যান, সেক্ষেত্রে তো ইংরেজিতেই লেকচার হবে। সো এই লেকচারটা আপনি ধরতে পারেন কিনা, লেকচারের সারমর্ম ধরতে পারবেন কিনা সেটা বুঝা যায় হচ্ছে পার্ট 4 থেকে। তো এখন আমরা পার্ট 4 এ ১ম কি কাজ করা লাগে, প্রাথমিক কি কাজ করা লাগে সেটা আমরা দেখি। ধরেন আমাদের হাতে কোয়েশন দেয়া আছে। কোয়েশন দেওয়ার পর ১ম এ আমরা কোয়েশনটা ভালো করে পড়বো যে কোয়েশনের মধ্যে কয়টা ওয়ার্ডের কথা বলা আছে। তো দেখেন এখানে লেখা আছে যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস ও এন্ড অর এ নাম্বার। এর মানে হচ্ছে এখানে হয় ২ টা ওয়ার্ড থাকবে, অথবা একটা নাম্বার থাকবে, অথবা একটা নাম্বারের সাথে ২ টা ওয়ার্ড থাকবে কিন্তু এর বেশি থাকতে পারবে না। তো জেনারেলি এখানে 1 ওয়ার্ড আসে। তবে 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড আসলে বিষয়টা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ আপনাকে ৩ টা শব্দ এখানে ফাইন্ড আউট করা লাগে। তাহলে ১ম কাজটা হচ্ছে কি আমাদের, আ আমরা স্ট্র্যাটেজি হিসেবে আমরা ১ম এ এখানে আইডেন্টিফাই করব যে এখানে কয়টা ওয়ার্ড আমাদের আনসার করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। ২য় কাজটা হচ্ছে, যেহেতু অডিওটা কন্টিনিউয়াসলি প্লে হবে এবং এখানে কোনো ইন্টারভ্যাল নাই। সেজন্য কোনো একটা আনসার আসলে স্পিকার ফেলে আসছেন কিনা বা আপনি নিজে ফেলে আসছেন কিনা সেটা চেক করার জন্য কয়েকটা কিওয়ার্ড আপনার প্রয়োজন হবে। সো এক্ষেত্রে কিওয়ার্ড গুলা কিন্তু বোল্ড হিসেবে থাকে। ধরেন এখানে লিখা আছে স্টোইসিজম। স্টোইসিজম মানে হচ্ছে, ধরেন আপনি ইমোশনের প্রতি, আপনি কোন বিষয়ের প্রতি ইমোশনাল না। যেমন ধরেন আপনাকে কেউ একটা ঝাড়ি-টাড়ি দিয়ে দিল আরকি। ঝাড়ি দেওয়ার পর আপনার কান্না আসে নাই। আ বা আপনার কান্না আসলেও আপনি সেটাকে কন্ট্রোল করে রাখলেন। সেটা হচ্ছে স্টোইসিজম। তাহলে এখানে আমাদের স্টোইসিজম নিয়ে হচ্ছে আমাদের এখানে একটা কোয়েশন দেয়া আছে। এবং এই কোয়েশনে দেখেন লিখা আছে যে এনশিয়েন্ট স্টোইকস এন্ড স্টোইক প্রিন্সিপলস। এই ২ টা কিওয়ার্ড আপনার মাথায় রাখতে হবে। কারণ ধরেন ৩১ নাম্বার কোয়েশনের আনসার কিন্তু আপনি পান নাই, ধরে নিলাম। তো যখন এনশিয়েন্ট স্টোইকস বলবে তখন আপনি বুঝতে পারবেন যে ৩১ নাম্বার আনসার অলরেডি বলে ফেলছে। তার মানে এটা ধরে লাভ নাই। আমাদের সামনের দিকে মুভ করতে হবে। অথবা স্পিকার যখন বলবেন যে স্টোইক প্রিন্সিপলস, তার মানে আগের যে প্রশ্নগুলো আছে ওগুলো আপনি ফেলে আসছেন। হয়তো মিস করে ফেলছেন। আপনাকে স্টোইক প্রিন্সিপলস এ শিফট করতে হবে।
এইভাবে প্রত্যেকটা টেস্টের মধ্যে কিন্তু এরকম বোল্ড আকারে কিওয়ার্ড দেয়া থাকে এবং সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আপনার চেক করতে হবে যে আপনি আনসার আসলে ফেলে আসছেন না আনসার সামনে আসতেছে। ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আনসার একটু প্রেডিকশন করার চেষ্টা করব যে একটা কোয়েশ্চেনের মধ্যে আনসার কি হতে পারে। কারণ আনসার যদি আমরা প্রেডিক্ট করতে পারি সেখানে 50% চান্স থাকে যে আপনার আনসার কারেক্ট হওয়ার। ধরেন এই জায়গার মধ্যে লেখা আছে 31 নাম্বার যে প্রশ্ন আমরা একটু পড়ি, এখানে ওয়ান ওয়ার্ড অনলি। তো ইউক্যালিপটাস ট্রি ইন অস্ট্রেলিয়া, একটা গাছের নাম হচ্ছে ইউক্যালিপটাস ট্রি। তো এই গাছের ইম্পর্টেন্স সম্পর্কে 2টা পয়েন্ট উনারা বলছেন। তো প্রথম পয়েন্টে 31 নম্বর পয়েন্টে লেখা আছে ইট প্রোভাইডস ড্যাশ এন্ড ফুড ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস। তার মানে কি, এখানে আমাদের স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, বিভিন্ন প্রজাতির জন্য এই গাছটা কিছু একটা প্রোভাইড, দুইটা জিনিস প্রোভাইড করে, একটা হচ্ছে ফুড আর আরেকটা জিনিস কি প্রোভাইড করে সেটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। সো আপনি চিন্তা করেন যে একটা গাছ আসলে স্পেসিসের জন্য কি কি প্রোভাইড করতে পারে। হয়তো সেটা হতে পারে আমাদের শেল্টার হতে পারে, অথবা সেক্ষেত্রে তারা কি শেড প্রদান করতে পারে, অথবা উড, বিভিন্ন ফ্লাওয়ার ইত্যাদি ইত্যাদি। মানে একটা গাছ থেকে কি কি আসতে পারে সেটা আপনার মাথার মধ্যে একটু প্রেডিকশন করা লাগবে। যেহেতু আমি এটা আনসার করছি অলরেডি, প্রথমটা আনসার কিন্তু শেল্টার, মানে শেল্টার মানে হচ্ছে বাসস্থান আর কি, আশ্রয়স্থল যেটা। 32 নম্বর আমরা দেখি, ইটস লিভস প্রোভাইড ড্যাশ হুইচ ইজ ইউজড টু মেক এ ডিসইনফেক্টেন্ট। ইনফেকশন মানে হচ্ছে সংক্রমণ, আর ডিসইনফেক্টেন্ট মানে হচ্ছে জীবাণুনাশক। তাহলে ইউক্যালিপটাস গাছের যে পাতা আছে, লিভস মানে হচ্ছে পাতা, তো এই পাতা কোনো একটা জিনিস প্রোভাইড করে, যে যা প্রোভাইড করার মাধ্যমে ওই জিনিসটা দিয়ে আমরা ডিসইনফেক্টেন্ট তৈরি করতে পারি, মানে জীবাণুনাশক তৈরি করতে পারি। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট যে আমরা আমরা এখানে কোন জিনিসটা পাতা থেকে পাই, এটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। ওকে, 31 এবং 32 শেষ। এখন ধরেন আপনি 31 এবং 32 নাম্বার আনসার ধরতে পারেন নাই, তো এটা কিভাবে বুঝবেন যে আপনার আনসারটা চলে গেছে? এজন্য কয়েকটা কিওয়ার্ড আপনি এখানে মাথায় রাখবেন। ধরেন এখানে কিওয়ার্ড আছে ডিজিজেস, অথবা এরপরে দেয়া আছে মন্ডুলা ইওলোস, হয়তো এখানে ডিজিজের কথা বলা আছে, একটা হচ্ছে মন্ডুলা ইওলোস, একটা হচ্ছে বেলমাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক। এখানে দুইটা ডিজিজ আছে এবং দুইটা ডিজিজের কারণ বলে দিয়েছে, অর্থাৎ এই গাছের মধ্যে এই দুইটা ডিজিজ কেন হয় তার কারণ এখানে লেখা আছে। তো মন্ডুলা ইওলোসকে আপনি হয়তো এখানে কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন, মানে যখনই মন্ডুলা ইওলোস বলবে আপনি এখানে চলে আসবেন। তো 33 নম্বর কোয়েশ্চেন লেখা আছে লাইম ইউজড ফর মেকিং ড্যাশ ওয়াজ অ্যাবজর্বড, অর্থাৎ এই গাছটা লাইম শোষণ করছে। লাইম লাইম কোন জায়গা থেকে আসছে? কোন একটা জিনিস তৈরি করার জন্য এই লাইমটা আসছে। তো এখন 33 নাম্বার হচ্ছে কোন একটা জিনিস তৈরি করার জন্য যে লাইমটা আসছে, কোন জিনিস থেকে লাইম আসছে সেটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। এবং 34 নাম্বার হচ্ছে ড্যাশ ফিড অন ইউক্যালিপটাস লিভস, অর্থাৎ ফিড মানে হচ্ছে খাবার গ্রহণ করে, ফিড অন ইউক্যালিপটাস লিভ মানে হচ্ছে যে ইউক্যালিপটাসের যে পাতা কেউ একজন গ্রহণ করে থাকে। তো কে গ্রহণ করে এটা তো আমাদের জানা নাই, হয়তো এটা কি হতে পারে, আহ সেটা হতে পারে হয়তো কোনো পাখি অথবা কোনো প্রাণী হতে পারে, উই ডোন্ট নো। আমাদের ফাইন্ড আউট করা লাগবে যে ইউক্যালিপটাসের লিভস গুলা, পাতাগুলা কে গ্রহণ করে থাকেন। তারপর 35 নাম্বার, আচ্ছা বুশফায়ার বাংলাটা কি কেউ বলতে পারবেন কিনা? কমেন্ট বক্সে, চ্যাট বক্সে লিখতে পারেন, বুশফায়ার বাংলা কি হতে পারে? এনিওয়ান? আহ একটা বাংলা হতে পারে হচ্ছে দাবানল, অর্থাৎ যে দাবানলটা, দাবানল হচ্ছে ধরেন অস্ট্রেলিয়ার মতো জায়গাগুলো যে জায়গায় হচ্ছে শুষ্ক পরিবেশ থাকে, সেক্ষেত্রে কি হয় যে ওই জায়গার মধ্যে আগুন ধরলে, মানে একটা ছোট্ট একটা জায়গায় আগুন ধরলে সেটা খুব সহজে সব জায়গায় ছড়িয়ে পড়ে, কারণ জায়গাগুলো শুকনো থাকে এবং শুকনো থাকার কারণে শুকনো কাঠ বা শুকনো গাছ এগুলো কিন্তু খুব সহজে জ্বলতে থাকে। তো এই কারণে ওই জায়গার মধ্যে দাবানল দেখা যায়। তো দাবানলের বিষয়টা আসতেছে, মানে 35 নাম্বার কোয়েশ্চেন আসছে কিনা সেটা বুঝার জন্য আমরা এর আগে যে লাইনটা দেয়া আছে, থিওরির কথা লেখা আছে উইলিয়াম জ্যাকসনস থিওরি, এই বিষয়টা মাথায় রাখবো। অর্থাৎ যখনই উইলিয়াম জ্যাকসন বলবে তার মানে এর পরেই কিন্তু আমাদের আনসারটা আছে। তো আনসারটা কি হতে পারে? লেখা আছে হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স হ্যাভ ইম্প্যাক্ট অন ভেজিটেশনস, অর্থাৎ খুব বেশি পরিমাণ যদি দাবানল হয় সেটা আমাদের ভেজিটেশন মানে হচ্ছে ফসলি জমির উপর তার একটা প্রভাব আছে, রেজাল্টিং ইন দ্য গ্রোথ অফ ড্যাশ। তাহলে 35 নম্বর হচ্ছে কোনো একটা জিনিসের গ্রোথ হবে, কোনো একটা জিনিসের পরিমাণ বাড়বে, উই হ্যাভ টু ফাইন্ড আউট যে এটা কি হতে পারে। তারপর মিড ফ্রিকোয়েন্সি বুশফায়ার রেজাল্ট ইন দ্য গ্রোথ অফ ইউক্যালিপটাস ফরেস্টস বিকজ দে, এখানে দুইটা কারণ বলছে, মেক মোর ড্যাশ অ্যাভেলেবল টু দ্য ট্রিজ,
গাছের জন্য কোনো কিছু এভেইলেবল করে। কি এভেইলেবল করে we don't know and maintain the quality of the dash কোন একটা জিনিসের কোয়ালিটি মেইনটেইন করে কোন জিনিসের আমরা জানি না। আমাদের অডিও থেকে ফাইন্ড আউট করা লাগবে। ৩৮ নাম্বার হচ্ছে রেজাল্ট ইন দ্য গ্রোথ অফ ড্যাশ রেইন ফরেস্ট। তাহলে কোন ধরনের রেইন ফরেস্ট সেটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। রেইন ফরেস্ট ট্রপিক্যাল হয়, ড্রাই রেইন ফরেস্ট হয় ইত্যাদি, ইত্যাদি রেইন ফরেস্ট হয়ে থাকে। এ ড্যাশ ইকোসিস্টেম আমরা জানি না কোন ধরনের ইকোসিস্টেম। ৪০ নাম্বার কোয়েশ্চেনটা দেখেন। An ideal environment for the dash of the bell miner. বেল মাইনার হচ্ছে একটা পাখির নাম। তো পাখির কোনো একটা জিনিসের জন্য আমরা জানি না আসলে কিসের জন্য আদর্শ এনভায়রনমেন্ট এটা আমাদের ফিগার আউট করা লাগবে অডিও শুনে। তো কারো কাছে যদি বই থেকে থাকে তাহলে কেমব্রিজ 15 এটা হচ্ছে টেস্ট 1 পার্ট 4 আপনারা বই বের করতে পারেন। ততক্ষণে আমি অডিওটা একটু রেডি করি। তো এই যে সময়টা আমাদের দিল এই সময়ের মধ্যে আমরা প্রথমে চেক করে নিব যে ওই জায়গাগুলোর মধ্যে 31 থেকে 40 এর মধ্যে যতগুলা পারা যায় আরকি। কয়টা এখানে কি, কি বসতে পারে না বসতে পারে আমরা একটু ফাইন্ড আউট করব। এবং কিওয়ার্ড গুলা মাথার মধ্যে গেঁথে নিব যে এখানে এই ওয়ার্ডটা আসলে তার মানে আমরা আনসার আগের গুলা মিস করে ফেলছি। কিওয়ার্ড আইডেন্টিফিকেশন ইজ এসেনশিয়াল হিয়ার। আমরা এখন অডিওটা হয়তো এখানে প্লে হবে একটু পর। আমরা ততক্ষণে আবার কোয়েশ্চেন গুলো একটু পড়ি। তো দেখেন অডিওতে প্রথম দিকেই বলছে যে ইম্পোর্টেন্স মানে এখানে তার প্রথমে ইম্পোর্টেন্স নিয়ে আলোচনা করবে। তারপর আলোচনা করবে হচ্ছে আপনার যে আ এখানে ডিজিজেস গুলা বা রিজনস গুলা যে কারণে এর পরিমাণটা কমতেছে। সো প্রথমেই বলছে যে ইট প্রোভাইডস শেল্টার। তো এটা শেল্টার প্রোভাইড করে কার জন্য? বিভিন্ন প্রাণীর জন্য হচ্ছে শেল্টার প্রোভাইড করে থাকে। সো আমাদের এখানে আনসারটা হচ্ছে শেল্টার। তো আপনি যদি পরের অংশ যদি না পড়ে আ আনসার যদি করতে যান, তখন কিন্তু ঝামেলা তৈরি হবে। কারণ আপনার কাছে মনে হবে যে ফুড হচ্ছে আনসার। কিন্তু ফুড যেহেতু অলরেডি লিখা আছে এটা আনসার হবে না। আনসার হচ্ছে শেল্টার। সেজন্য সামনে এবং পেছনে কোন, কোন ওয়ার্ড অলরেডি আছে সেটাও ভালোভাবে চেক করে নিবেন। তাহলে আমরা জার্ম কিল করতে পারি কি থেকে? কোন একটা জিনিস এক্সট্রাক্ট করা হয় যেটা হচ্ছে ইউক্যালিপটাস লিভস থেকে। তো এখানে ওএল এর কথা বলছে। ওএল আর এক্সট্রাক্ট অডিও কি প্লে করছেন? হ্যাঁ, অডিও শোনা আচ্ছা। যায় না? না, শোনা যাচ্ছে না। তাহলে তো বলবেন আমাকে। আপনি বলেন নাই তো প্লে করছেন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে বলতেছি। যাই হোক। আচ্ছা আবার রান করি। আমি তো একটু আগেই বললাম যে অডিওটা আমরা শুনতে পারবো। Now listen carefully and answer questions 31 to 40.
Today, I'm going to talk about the eucalyptus tree. This is a very common tree here in Australia, where it's also sometimes called the gum tree. First, I'm going to talk about why it's important. Then I'm going to describe some problems it faces at present. Right, well, the eucalyptus tree is an important tree for lots of reasons. For example, এখানে কিন্তু আনসারটা বলবে। For lots of reasons মানে এখানে ইম্পোর্টেন্স এর কথা বলবে। তো আপনার ১ম এ চেক করে নেবেন যে কি বলতেছে এখানে। it gives shelter to creatures like birds and bats, and these and other species also depend on it for food. তাহলে ধরতে পারছেন কিনা? এখানে আমাদের আনসারটা হচ্ছে শেল্টার। Now listen carefully and answer questions 31 to 40. আচ্ছা বেশি আগে চলে সরি। Where it's also sometimes called the gum tree. First, I'm going to talk about why it's important. Then I'm going to describe some problems it faces at present. Right, well, the eucalyptus tree is an important tree for lots of reasons. For example, it gives shelter to creatures like birds and bats, and these and other species also depend on it for food, particularly the nectar from its flowers. So it supports biodiversity. It's useful to us humans too, because we can kill germs with a disinfectant made from oil extracted from eucalyptus leaves. তাহলে আমরা যে অয়েল পাই ইউক্যালিপটাসের লিভস থেকে, সেই অয়েলটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে জার্ম কিল করার জন্য। রাইট? তাহলে আমাদের আনসার হচ্ছে পুরোটা অয়েল। ৩২ নম্বর আনসার হচ্ছে অয়েল। The eucalyptus grows all over Australia, and the trees can live for up to 400 years. So it's alarming that all across the country, numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So what are the reasons for this? One possible reason is disease. As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. মন্ডুলা ইয়েলোস কিন্তু অলরেডি বলছে। তার মানে এর পরেই কিন্তু আমাদের আনসার আছে। তো আমাদের এখানে ফাইন্ড আউট করা লাগবে যে লাইম ইউস করা হয়েছে ফর মেকিং হোয়াট? কোন জিনিসটা তৈরি করার জন্য মানে মানে লাইম ব্যবহার করা হয়েছে? আমাদের সেটা ফাইন্ড আউট করা লাগবে। The tree's leaves would gradually turn yellow, then the tree would die. It wasn't until 2004 that they found the cause of the problem was lime, or calcium hydroxide, to give it its proper chemical name, which was being used in the construction of roads. The lime was ইন দ্য কনস্ট্রাকশন অফ রোডস অর্থাৎ রোড তৈরি করার জন্য। সো আমাদের মেকিং আর কনস্ট্রাকশন ২ টা হচ্ছে সিনোনিমাস। সো আমাদের এখানে আনসার হচ্ছে রোডস। লাইম ওয়াজ ইউজড ফর মেকিং রোডস। সো ৩২ নম্বর আনসার পেয়ে গেছি। এখন আমাদের খেয়াল রাখা লাগবে যে বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক এই শব্দ কখন বলে? কারণ এর পরেই হচ্ছে আমাদের পরেরটা আনসার দিবে। এবং পরেরটার ৩৪ নাম্বার এখানে প্রেডিকশন হচ্ছে যে এখানে কোনো কিছু ইউক্যালিপটাস লিভস খেয়ে থাকে। আ মানে ওইটার উপরে হচ্ছে তারা জীবিকা নির্বাহ করে। তো আমরা দেখি যে কোন জিনিসটা আসলে ইউক্যালিপটাসের লিভস খেয়ে থাকে। being washed away into the ground and affecting the roots of the eucalyptus trees nearby. What it was doing was preventing the trees from sucking up the iron they needed for healthy growth. When this was injected back into the affected trees, they immediately recovered. But this problem only affected a relatively small number of trees. By 2000, huge numbers of eucalyptus were dying along Australia's east coast of a disease known as bell minor associated dieback. The bell minor is a bird, and the disease seems to be common where there are high populations of bell miners. Again, it's the leaves of the trees that are affected. What happens is that insects settle on the leaves and eat their way round them, destroying them as they go, and at the same time
তো প্রথমে কিন্তু বেলমাইনের কথা বলছে এবং এরপরই বলছে যে ইনসেক্টস দে সেটেল অন দ্য লিভস এন্ড ইট ওয়ে অ্যারাউন্ড দেম, মানে তারা পাতার উপর বসে তারপর সেখানে ওই পাতাটাকে খেয়ে থাকে আরকি রাউন্ড করে। সো আমাদের আনসার হচ্ছে এখানে ইনসেক্টস। তো প্রথমে শুনেই হয়তো আপনি বেল মাইনার বসিয়ে দিতে পারেন। তো এইজন্য মানে চেষ্টা করবেন যে অডিওটা শুনে তারপর হচ্ছে ঠিকঠাক আনসার করার। সো আমাদের আনসার হচ্ছে আ বেল সরি ইনসেক্টস হচ্ছে আমাদের আনসার। যেহেতু ইনসেক্টরা কি করে খাবার খেয়ে থাকে। তো এখন আমরা এই জায়গায় শেষ হইছে কিনা, মানে কোর্স তো এখানে আরো ২ টা আছে। এই ২ টা কিন্তু বলবে আবার। বলার পর পরের কোয়েশনে যাচ্ছে কিনা সেটা ফাইন্ড আউট করার ওয়ে হচ্ছে যেখানে উইলিয়াম জ্যাকসনস থিওরি যখন বলবে, তখন আমরা ওই জায়গার মধ্যে চলে যাব। মানে আমাদের অডিওটা চলে আসছে মোটামুটি ওই জায়গায়। They secrete a solution which has sugar in it. The bell miner birds really like this solution, and in order to get as much as possible, they keep away other creatures that might try to get it. So these birds and insects flourish at the expense of other species, and eventually so much damage is done to the leaves that the tree dies. But experts say that trees can start looking sick before any sign of bell miner associated dieback. So it looks as if the problem might have another explanation. One possibility is that it's to do with the huge bushfires that we have in Australia. A theory proposed over 40 years ago by ecologist William Jackson is that the frequency of bushfires in a particular region affects the type of vegetation that grows there. তাহলে ভেজিটেশন এর কথা অলরেডি বলে ফেলছে যে হাই ফ্রিকোয়েন্সি অফ বুশফায়ার, মানে যদি বুশফায়ার যদি বেশি হয় সেক্ষেত্রে ভেজিটেশনের উপর ইমপ্যাক্ট পড়ে। এখন আমাদের বের করা লাগবে যে কোন জিনিসের গ্রোথ বাড়ে, কোন জিনিসের পরিমাণ বাড়ে। If there are very frequent bushfires in a region, this encourages grass to grow afterwards, while if the গ্রাস টু গো আফটারওয়ার্ডস, তাহলে আনসার হচ্ছে গ্রাস। গ্রাস যদি বানান ভুল লিখেন সেক্ষেত্রে মার্ক কাটা যাবে। গ্রাস বানান হচ্ছে GRASS, গ্রাস। bushfires are rather less frequent, this results in the growth of eucalyptus forests. So, why is this? Why do fairly frequent bushfires actually support the growth of eucalyptus? Well, one reason is that the fire stops the growth of other species which would consume water needed by eucalyptus trees. ওয়াটার নিডেড বাই ইউক্যালিপটাস ট্রিজ, অর্থাৎ অন্যান্য গাছ যাতে ইউক্যালিপটাস ট্রিজ যে জন্য যে ওয়াটার প্রয়োজন সেটা যদি গ্রহণ করতে না পারে, সেটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি বুশ ফায়ারটা এনশিওর করে। সো আমাদের আনসার হচ্ছে ওয়াটার, মেক মোর ওয়াটার অ্যাভেইলেবল টু দ্য ট্রিজ। দেখুন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোয়ালিটি অফ হোয়াট, কোন জিনিসের কোয়ালিটি তারা মেইনটেইন করে থাকে। And there's another reason. If these other quick-growing species of bushes and plants are allowed to proliferate, they harm the eucalyptus in another way by affecting the composition of the soil and removing nutrients from it. কম্পোজিশন অফ সয়েল, কম্পোজিশন অফ সয়েল মানে হচ্ছে সয়েলের যে উপাদান যেটা আছে সেখানে সমস্যা করে। সো এখানে কোয়ালিটি অফ দ্য সোয়েল বসবে হচ্ছে আমাদের আনসার, মানে 37 আনসার হচ্ছে সোয়েল। So some bushfires are actually essential for the eucalyptus to survive as long as they are not too frequent. In fact, there's evidence that Australia's Indigenous people practiced regular burning of bushland for thousands of years before the arrival of the Europeans. But since Europeans arrived on the continent, the number of bushfires has been strictly controlled. Now, scientists believe that this reduced frequency of bushfires দেখেন তারা কিন্তু লো ফ্রিকোয়েন্সি বলে নাই, বলছে হচ্ছে রিডিউসড ফ্রিকোয়েন্সি অফ বুশ ফায়ার। তার মানে রিডিউসড ফ্রিকোয়েন্সি মানে এখানে কিন্তু আনসার আসতেছে। সো আপনাকে খুঁজে লাগবে যে কোন জিনিসের মানে কোন ধরনের রেইন ফরেস্টের গ্রোথ বাড়ে সেটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। to low levels has led to what's known as dry rainforest, which আনসার হচ্ছে ড্রাই রেইন ফরেস্ট। সো 38 এর আনসার হচ্ছে ড্রাই, DRY।
seems an odd name, as usually we associate tropical rainforest with wet conditions. And what's special about this type of rainforest? Well, unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is usually a simple one. দেখুন প্রথমে বলছে যে আনলাইক মানে টিপিক্যাল রেইন ফরেস্টের মতো কিন্তু এটা রিচ না। তো আনলাইক শব্দটা মানে হচ্ছে এটা মানে না আরকি। এটা আনসার না। তো আনসারটা হচ্ছে আমাদের দিস ইজ রাদার এ সিম্পল ওয়ান। এটা হচ্ছে একটা সিম্পল ইকোসিস্টেম। সো ৩৯ এর আনসার হচ্ছে সিম্পল। তো আপনি হয়তো রিচ শোনার পর হয়তো আনসার রিচ মানে বসিয়ে দিবেন এবং হয়তো চেক নাও করতে পারেন। ইন দ্য মিন টাইম কিন্তু তার আনসার বলেও ফেলতে পারে। সো এক্ষেত্রে কনসেনট্রেশন ইস দ্য কি। It has very thick, dense vegetation, but not much variety of species. The vegetation provides lots of shade, so one species that does find it ideal is the bell myna bird, which builds its nests in the undergrowth there. তাহলে বেল মাইনার কি করে? তার নেস্ট তৈরি করে। সো ওই নেস্টের জন্য এটা হচ্ছে একটা আইডিয়াল এনভায়রনমেন্ট। সো আনসার হচ্ছে আমাদের নেস্টস। NESTS তো আমার মনে হয় যে আপনারা ধরতে পারছেন যে পার্ট 4 এর আনসার কিভাবে করা লাগে। তো এখন আমরা একটা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসটা প্রথমে আপনারা নিজেরা আনসার করবেন। তারপর হচ্ছে আমি আনসারটা বলে দিব। তো এখানে প্রথমে আমরা টাইটেলটা একটু পড়ি। টাইটেল লেখা আছে যে এগ্রিকালচার প্রোগ্রাম ইন মোজাম্বিক। তাহলে এখানে কোন একটা মোজাম্বিকের মধ্যে, মোজাম্বিক হচ্ছে আফ্রিকার কোন একটা দেশ। সো এই দেশের মধ্যে যে কৃষি প্রোগ্রামগুলো চলতেছে, সেই প্রোগ্রাম সম্পর্কে এখানে আ কয়েকটা কোয়েশ্চেন আছে। সো ১ম পার্টে তারা আলোচনা করবে হচ্ছে এই প্রোগ্রামটা কিভাবে অর্গানাইজ করা হয়েছে ৩৫ পর্যন্ত। আর পরের অংশে হচ্ছে ভবিষ্যৎ যে ডেভেলপমেন্ট গুলা, মানে পরবর্তী যে ডেভেলপমেন্ট গুলা। আর ফাইনাল হচ্ছে রেজাল্টস, ইভালুয়েশন অ্যান্ড লেসন লার্নড। কোন ধরনের লেসন তারা লার্ন করছে। সো এই ৩ টা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। তো এই টেস্টটা রান করার আগে আমি আপনাদের ৩-৪ মিনিট সময় দিব। আপনারা কোয়েশ্চেন গুলো একটু পড়ে দেখেন যে এখানে কি আছে। Part 4. ওকে, মোটামুটি আপনারা হয়তো অনেকগুলো কোয়েশ্চেন পড়ছেন। ২-১ টা কোয়েশ্চেনের কথা আমি একটু বলি। যে ড্যাশ ওয়াজ সিন অ্যাজ দ্য মেইন প্রায়োরিটি, মানে ৩১ নম্বর প্রশ্ন। ড্যাশ ওয়াজ সিন অ্যাজ দ্য মেইন প্রায়োরিটি অফ টু এনশিওর দ্য সাপ্লাই অফ ওয়াটার। তো এই লাইনটাতে আসতেছে কিনা সেটা বুঝবেন কিভাবে? কারণ এখানে তো অনেকগুলা পয়েন্ট আছে। তো আগের পয়েন্টে দেখেন লিখা আছে যে চারকোল লেখা আছে। প্রোভাইড চারকোল, ফরেস্টের মধ্যে চারকোল আছে। তারপর কুয়ালা ডিস্ট্রিক্ট লিখা আছে। এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। কারণ কুয়ালা ডিস্ট্রিক্টের পর বলবে হচ্ছে চারকোল, তারপর হচ্ছে ৩১ নাম্বারে হচ্ছে আপনার আনসারটা আসবে। তো এখানে সাপ্লাই অফ ওয়াটার এনশিওর করার জন্য কোন একটা জিনিসকে ফার্স্ট প্রায়োরিটি মানে প্রাধান্য দেয়া হইছে। We have to find out যে কোন জিনিসের উপর প্রাধান্য দেয়া হইছে মানে সাপ্লাই অফ ওয়াটার এনশিওর করার জন্য। তারপর ৩২ নাম্বার মোস্ট অফ দ্য ওয়ার্ক অর্গানাইজড বাই ফার্মার্স অ্যাসোসিয়েশন ওয়াজ ডান বাই ড্যাশ। তাহলে ফার্মার্স অ্যাসোসিয়েশন যে কাজগুলা করছে, সেই কাজ মানে অর্গানাইজ করছে, সেই কাজগুলো আসলে কে করছেন সেটা ফাইন্ড আউট করতে হবে। হয়তো ফার্মাররাই করছেন অথবা অন্য কেউ করতে পারেন। ৩৩ এবং ৩৪ হচ্ছে সিকোয়েন্সিয়ালি আসছে। ৩৩ নাম্বার প্রশ্ন হচ্ছে যে ফেন্স তৈরি করার জন্য এই প্রোগ্রাম কি প্রোভাইড করছে সেটা। ফেন্স মানে হচ্ছে বেড়া। তো বেড়া তৈরি করার জন্য কি দিতে পারে? হয়তো কাঠ দিতে পারে,
লোহা দিতে পারে, ইত্যাদি, ইত্যাদি ম্যাটেরিয়াল দিতে পারে। সো we have to find out যে এই ম্যাটেরিয়ালটা কি হতে পারে। And for suitable crops অর্থাৎ একটা স্পেসিফিক ক্রপের জন্য, একটা স্পেসিফিক ফসলের জন্য কোনো একটা জিনিস ম্যাটেরিয়াল তারা প্রোভাইড করছে। সো এই ম্যাটেরিয়ালটা হতে পারে ফার্টিলাইজার হতে পারে, অথবা এই ম্যাটেরিয়ালটা ইনসেক্টিসাইডস হতে পারে, পেস্টিসাইডস হতে পারে। 25 নাম্বার ড্যাশ ফর দ্য ফেন্স অন দেয়ার ল্যান্ড। তাহলে ফার্মাররা কি প্রোভাইড করে? ফার্মাররা প্রোভাইড করে প্রথমত লেবার মানে হচ্ছে কায়িক শ্রম তারা প্রদান করে। এবং 25 নাম্বার হচ্ছে ফেন্স তৈরি করার জন্য তারা কোন একটা ম্যাটেরিয়াল প্রদান করছে এখানে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। সো উই হ্যাভ টু আমাদের চেক করতে হবে যেখানে কোন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এখানে আছে। তো আমি একটু অডিওটা রান করি। আপনারা নিজেরা আনসার করবেন 31 থেকে 35, তারপর আমার সাথে মিলাবেন যে আপনাদের আনসার ঠিক আছে কিনা। 4. Now listen carefully and answer questions 31 to 40. I'm going to report on a case study of a program which has been set up to help rural populations in Mozambique, a largely agricultural country in Southeast Africa. The program worked with 3 communities in Chikwalakwala district near the Limpopo River. This is a dry and arid region with unpredictable rainfall. Because of this, people in the area were unable to support themselves through agriculture, and instead they used the forest as a means of providing themselves with an income, mainly by selling charcoal. However, this was not a sustainable way of living in the long term, as they were rapidly using up this resource. To support agriculture in this dry region, the program focused primarily on making use of existing water resources from the Limpopo River by setting up systems of irrigation, which would provide a dependable water supply for crops and animals. The program worked. আচ্ছা, প্রথমটা আনসার আপনারা পারছেন কিনা এটা আমাকে বলেন। চ্যাটে লিখতে পারেন, চ্যাট বক্সে। সজীব ভাই লিখছেন ইরিগেশন, গ্রেট। আচ্ছা, বাকিরা দেখি ধরতে পারছেন কিনা। সজীব ভাই আনসার হচ্ছে ইরিগেশন। মেহরাজ ভাই ইরিগেশন। এটা ধরা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল আনসারটা। তারা বলছে যে প্রাইমারিলি ফোকাস অন। প্রাইমারি মানে হচ্ছে যে প্রথমে তারা কোন কাজটা করবে, মানে এটাই তাদের প্রাধান্য। তো প্রাধান্য হচ্ছে ইরিগেশন। তাহলে আমাদের ফার্স্ট আনসার হচ্ছে ইরিগেশন। বাকিগুলাতে আমি আপনাদের ডিস্টার্ব করব না, বাকিগুলো আপনারা নিজে আনসার করবেন। Closely with the district government in order to find the best way of implementing this. The region already had one farmers' association, and it was decided to set up 2 more of these. These associations planned and carried out activities including water management, livestock breeding and agriculture. And it was notable that in general, women formed the majority of the workforce. It was decided that in order to keep the crops safe from animals, both wild and domestic, special areas should be fenced off where the crops could be grown. The community was responsible for creating these fences, but the program provided the necessary wire for making them. Once the area had been fenced off, it could be cultivated. The land was dug so that vegetables and cereals appropriate to the climate could be grown, and the program provided the necessary seeds for this. The program also provided pumps so that water could be brought from the river in pipes to the fields. However, the labour
was all provided by local people, and they also provided and put up the posts that supported the fences around the fields. 32 নম্বরের আনসার হচ্ছে উইমেন, না মহিলারাই বেশিরভাগ কাজ করছে। এবং 33 নম্বর আনসার হচ্ছে প্রোভাইড দ্য ওয়্যারস, ওয়্যার WIRE, ওয়্যার ফর দ্য ফেন্সেস। 33 নম্বর হচ্ছে ওয়্যার WIRE। 34 নম্বর হচ্ছে ড্যাশ সুইটেবল ক্রপস, ড্যাশ ফর সুইটেবল ক্রপস মানে ক্রপস তৈরি করার জন্য সিডস বলছে, SEEDS, সিডস। এবং 35 নম্বর হচ্ছে ফার্মাররা তো প্রথমত লেবার প্রদান করছেন ওনাদের, আর 2 নম্বর হচ্ছে পোস্টস দিছেন। পোস্ট মানে হচ্ছে খুঁটি, POSTS, পোস্টস। এটা হচ্ছে আমাদের আনসার। তো এর পরের কোয়েশ্চেন গুলা আমি আপনাদের কিছু সময় দিব পড়ার জন্য, তারপর আমি অডিওটা প্লে করব। Once the program had been set up, its development was monitored carefully. The farmers were able to grow enough produce not just for their own needs, but also to sell. However, getting the produce to places where it could be marketed was sometimes a problem, as the farmers did not have access to transport, and this resulted in large amounts of produce, especially vegetables, being spoiled. This problem was discussed with the farmers' associations, and it was decided that in order to prevent food from being spoiled, the farmers needed to learn techniques for its preservation. There was also an additional initiative that had not been originally planned, but which became a central feature of the programme. This was when farmers started to dig holes for tanks in the fenced-off areas and to fill these with water and use them for breeding fish, an important source of protein. After a time, another suggestion was made by local people which hadn't been part of the programme's original proposal, but which was also adopted later on. They decided to try setting up colonies of bees, which would provide honey both for their own consumption and to sell. So, what lessons can be learned from this programme? First of all, it tells us that in dry, arid regions, if there is access to a reliable source of water, there is great potential for the development of agriculture. In Chiqualaquala, there was a marked improvement in agricultural production, which improved food security and benefited local people by providing them with both food and income. However, it's important to set realistic timelines for each phase of the programme, especially for its design, as mistakes made at this stage may be hard to correct later on. The programme demonstrates that ওকে, আমাদের আনসার গুলো আমাদের চ্যাট বক্সে দেয়া আছে, আপনারা একটু দেখেন। শামীমা আপু প্রথমটার আনসার লিখছেন ট্রান্সপোর্ট, গ্রেট। আর বাকি 4টা এখান দিয়ে আছে। আপনারা একটু বলেন যে কয়টা আনসার আপনারা কারেক্ট করতে পারছেন, এবং বানান স্পেলিং মিস্টেক বাদ দিয়ে আর কি। মানে স্পেলিং মিস্টেক যেটা হবে সেটা তো আর কাউন্ট করতে পারবেন না। তাহলে এখানে যে 5টার মধ্যে আপনাদের কয়টা আনসার হয়েছে।
মির্জা নাইম ভাইয়া 3টা, শামীমা আপু 3টা, মেরাজ ভাইয়া টোটাল 7টা। গ্রেট। 4টা উইদাউট 38। ওকে। তো আমার মনে হয় যেহেতু আমাদের কাছে সময় এখনো আছে, আমরা আরেকটা টেস্ট দিতে পারি। তো এই টেস্টের মধ্যে আমি আপনাদের আগের মতো কিছু সময় দিব পড়ার জন্য। তো এই টেস্ট দেওয়ার পর আমাদের ক্লাসটা শেষ। তো এখানে 34-35 পর্যন্ত কোয়েশ্চেন এখানে আছে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে পরের স্লাইডে আছে। তো মানে অডিও আসার সাথে সাথেই আমি স্লাইডটা চেঞ্জ করব। ট্রান্সপোর্ট না ট্রান্সপোর্টেশন ছিল? যতটুকু মনে পড়ে এটা ট্রান্সপোর্টই ছিল। অডিও তো ভুলে গেছি আমি কি ছিল। 1 মিনিট আমি আনসারটা চেক করি। আনসারটা ট্রান্সপোর্টই হবে। মানে যে শব্দ তারা বলছে ওই শব্দটাই বসবে। মানে অডিওতে যদি ট্রান্সপোর্ট বলে ট্রান্সপোর্ট বলে বসবে। যদি ট্রান্সপোর্টেশন বলে ট্রান্সপোর্টেশন আমাদের বসাতে হবে। তাহলে আমরা এখন কিছু সময় নেই এই কোয়েশ্চেনটা পড়ার জন্য। এখানে সোপ নিয়ে কথা আছে। সোপ কিভাবে তৈরি হয়েছে বা তার ইতিহাস নিয়ে। তো আমি অডিওটা প্লে করি। আপনারা in the meantime আনসার করতে থাকেন। Part 4. You will hear part of a lecture on the early history of keeping clean. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Nowadays, we use different products for personal cleanliness, laundry, dishwashing and household cleaning, but this is very much a 20th century development. The origins of cleanliness date back to prehistoric times. Since water is essential for life, the earliest people lived near water and knew something about its cleansing properties, at least that it rinsed mud off their hands. During the excavation of ancient Babylon, evidence was found that soap making was known as early as 2800 BC. Archaeologists discovered cylinders made of clay, with inscriptions on them saying that fats were boiled with ashes. This is a method of making soap, though there's no reference to the purpose of this material. The early Greeks bathed for aesthetic reasons and apparently didn't use soap. Instead, they cleaned their bodies with blocks of sand, pumice and ashes, then anointed themselves with oil and scraped off the oil and dirt with a metal instrument known as a strigil. They also used oil mixed with ashes. Clothes were washed without soap in streams. The ancient Germans and Gauls are also credited with discovering how to make a substance called soap, made of melted animal fat and ashes. They used this mixture to tint their hair red. Soap got its name, according to an ancient Roman legend, from Mount Sapo, where animals were sacrificed, leaving deposits of animal fat. Rain washed these deposits, along with wood ashes, down into the clay soil along the river Tiber. Women found that this mixture greatly reduced the effort required to wash their clothes. As Roman civilization advanced, so did bathing. The first of the famous Roman baths, supplied with water from their aqueducts, was built around 312 BC. The baths were luxurious
and bathing became very popular. And by the 2nd century AD, the Greek physician Galen recommended soap for both medicinal and cleansing purposes. After the fall of Rome in 467 AD and the resulting decline in bathing habits, much of Europe felt the impact of filth on public health. This lack of personal cleanliness and related unsanitary living conditions were major factors in the outbreaks of disease in the Middle Ages, and especially the Black Death of the 14th century. Nevertheless, soap-making became an established craft in Europe, and associations of soap-makers guarded their trade secrets closely. Vegetable and animal oils were used with ashes of plants, along with perfume, apparently for the first time. Gradually, more varieties of soap became available for shaving and shampooing, as well as bathing and laundering. A major step toward large-scale commercial soap-making occurred in 1791, when a French chemist, Nicolas Leblanc, patented a process for turning salt into soda ash, or sodium carbonate. Soda ash is the alkali obtained from ashes that combines with fat to form soap. The Leblanc process yielded quantities of good quality, inexpensive soda ash. Modern soap making was born some 20 years later, in the early 19th century, with the discovery by Michel Eugène Chevreul, another French chemist, of the chemical nature and relationship of fats, glycerine, and fatty acids. His studies established the basis for both fat and soap chemistry, and soap making became a science. Further developments during the 19th century made it easier and cheaper to manufacture soap. Until the 19th century, soap was regarded as a luxury item and was heavily taxed in several countries. As it became more readily available, it became an everyday necessity, a development that was reinforced when the high tax was removed. Soap was then something ordinary people could afford, and cleanliness standards improved. With this গ্রেট। সো আমাদের আনসার সবগুলা চলে আসছে। আমি চ্যাট বক্স যদি আপনারা চেক করেন, চ্যাট বক্সে সবগুলো আনসার আছে। তো আনসার চেক করে আমাকে একটু বলেন কার কয়টা আনসার হইছে এবং ২-১ টা কথা আমি এখানে বলি। ধরেন এখানে ৩৪ নাম্বার কোয়েশ্চেন লেখা আছে, used soap to color their something. কোনো কিছু তারা কালার করার জন্য সোপ ব্যবহার করছে। রাইট? তো এখানে কালার কিন্তু বলে নাই। তারা বলছে টিন্ট। টিন্ট মানে হচ্ছে কালার। সো এক্ষেত্রে প্যারাফ্রেজিং স্কিলটাও কিন্তু থাকতে হবে যে এই ওয়ার্ডের সিনোনিম বলতেছে কিনা। রাইট? সো আপনাদের কার কয়টা আনসার হইছে আমাকে একটু চ্যাট বক্সে একটু জানান।